আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ আমার মনে হয় খুব একটা স্বস্তিতে নেই। আমরা সবাই কি চেয়েছিলাম? একটা ইলেকশন হবে, যেকোনো একটি দল পাস করবে, পাস করার পর সে সরকার গঠন করবে, দেশে একটা স্থিতিশীলতা আসবে, আন্দোলন, রাস্তার আন্দোলন, আদালতে গিয়ে মামলা করা এর বিরুদ্ধে ওর, তারপর এইখানে এই অনাসৃষ্টি, এইখানে মারামারি, এখানে কাটাকাটি এগুলো হবে না। এমনটি আশা করেই স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে প্রায় ৭-৮ কোটি মানুষ ভোট প্রদান করেছেন। এরপর কি হলো? এরপর সরকার গঠন হলো। মানে বিএনপি বিপুল ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ দিয়ে সরকার গঠন করলেন এবং ১ম দিনই আমরা একটা ধাক্কা খেয়ে গেলাম। সেটা কি? ওই যে সংবিধান সংস্কার শপথ নেবার কথা ছিল সেটা বিএনপি নিল না। এই ১ম শুরু হলো আমাদের দেশে একটা মানে নেগেটিভ স্টার্টিং বলা যায় এটাকে। এখন এই যে জুলাই সনদ, এটা কি আসলে কবরে চলে গেল? অনেকেই বলছেন এমনটা। আমরা বিভিন্ন আ কনটেন্ট দেখে বুঝতে পারছি, বিভিন্ন অ্যানালিস্টরা বলছেন যে জুলাই সনদ আর বাস্তবায়ন হবে না। কারণ বিএনপি তো পরিষ্কার বলে দিয়েছে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এবং আজকে হাইকোর্টে একটা রিট হয়ে গেছে জুলাই সনদকে অবৈধ ঘোষণা করবার জন্য। জানি না এর রেজাল্ট কি হবে। কে করেছে তাও আমরা জানি না। কেউ বলছে সরকার পক্ষ থেকেই কেউ একজন করেছে। নিশ্চয়ই জুলাই যোদ্ধারা এটা করেনি। বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে প্রায় ১৮ কোটি মানুষই আওয়ামী লীগের লোকজন বাদ দিলে সবাই কিন্তু জুলাই যুদ্ধের সাথে জড়িত ছিল। এবং তারা সবাই চেয়েছে যে বাংলাদেশে একটা সংস্কার হোক এবং সেই সংস্কারের জন্যই এই জুলাই সনদ হয়েছিল। কিন্তু এখন যে ধাক্কাটা খেয়েছে জনগণ বা বিএনপির যে এখন ডিসিশন, কারণ তারা এখন সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ, তারা ইচ্ছা করলে এটাকে বাতিলও করে দিতে পারেন। এমনটি দোটানায় যখন বাংলাদেশের মানুষ, তখন সালাউদ্দিন সাহেব বলেছেন, না আমরা এটাকে বাতিল করবার কথা ভাবছি না, আমরা এটা নিয়ে আলোচনা করব। এবং ওনাদের কথা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে সেটা হলো ওনাদেরও তো একটা ৩১ দফা আছে। সেই ৩১ দফার থেকেই মিলিয়ে ঝিলিয়ে একটা মানে মীমাংসা যেন করা যায়, সেই পথে হয়তো হাঁটছেন বিএনপি। আমাদের কথা হলো, ভাই আপনারা জামাত, এনসিপি বা জুলাই যোদ্ধারা যারা আছে, বাংলাদেশের মানুষের যেটা আকাঙ্ক্ষা, আপনারা বসে আপনাদের ৩১ দফার থেকে আর এখান থেকে নিয়ে হলেও জুলাই সনদটাকে বাস্তবায়ন করে মানুষের যে আশা আকাঙ্ক্ষা যে আমরা একটা নতুন দেশ চাই। নতুন দেশ বলতে সংবিধানের কি নাড়াচাড়া করবে জানি না, অনেকগুলো মূল যে সাবজেক্ট দেওয়া আছে জুলাই সনদে, সেগুলোকে বাস্তবায়ন করলে হয়তো বা দেশে আবার শান্তি আসতে পারে। কারণ এখন যেটা দেখা যাচ্ছে, তাহলে জামাতের আমির অলরেডি বলে দিয়েছেন যে আমরা এক বিন্দুও ছাড় দেবো না, জুলাই সনদ দিয়ে যদি নয়-ছয় করা হয় তারপরে তারা সেই আদালতের মামলা করবেন বা মামলার জন্য প্রস্তুতি নেবেন, আদালতে ঝামেলা করবেন, রাস্তাঘাটে আন্দোলন করবেন, সংসদ ঠিক মতো হবে না। আমরা তো এটা চাই না ভাই, আমরা এটা চাই না। আমরা চাই সুন্দর মতো সংসদটা হোক, আমরা সংসদে ডিবেট দেখি, সরকারি পক্ষ একটা কিছু বলুক, তার বিরুদ্ধে যদি বিরোধী দলের কিছু বলার থাকে সেটা নিয়ে ডিবেট হবে, জনগণ দেখবে, যেটা ন্যায্য হবে সেটাই করা হবে। কারণ জামাত ইসলাম বলে দিয়েছে যে সরকার যদি এমন কিছু না করে যেটা রাষ্ট্রের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে, আমরা কখনোই এর প্রতিবাদ করব না, এবং এটাই তো নিয়ম। সেই স্বপ্ন আমাদের সার্থক হবে কিনা আমরা এখনো জানি না, কারণ দেশ কোন দিকে যাচ্ছে বা আগামী রাজনীতি কোন দিকে যাচ্ছে এখনই বোঝা যাচ্ছে না। তবে আমার মনে হয় বিএনপি হয়তো বা এই সময় এই সমস্ত ঝামেলায় যাবে না যেটা দিয়ে আন্দোলন রাস্তায় নেমে আসতে পারে, সেটা কারো জন্য মঙ্গল হবে না। দেখুন, এই 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 সমস্ত আলোচনা করবার সময় না ঘুরে ফিরে সেই জামাতের কথা বলে। জামাত ইসলামীর যে একটা মানে উচ্ছ্বাস ছিল মানুষের মধ্যে, একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা দেশে বিদেশে যে জামাত ইসলাম এবার সরকার গঠন করবে, পারেনি। এখন অনেকেই বলছেন যে ডিপ স্টেট করেছে, অমুক করেছে, জামাত ইসলাম আরও ২০-৩০টা সিট পেত। কিন্তু ভাই, যদি আরও ২০-৩০টা সিট পেত, জামাত ইসলাম তো সংখ্যাগরিষ্ঠতা পেত না। এটা আপনাদের ভাবতে হবে। আপনারা যারা জামাত ইসলামকে সাপোর্ট করেন তারা মন খারাপ করলে হবে না, বাস্তবতাকে আপনার মেনে নিতে হবে। মনে করেন ৮০টা সিট পেয়েছে বা ৮৭টা সিট পেয়েছে,
জামাত ইসলাম এবং তার সমমনা দল এখন যদি 30টা 40টা সিটও ধরেন, 50টা সিটও যদি ধরেন, তাও তো 151 হচ্ছে না। বিএনপির সাথে জামাতের যে গ্যাপটা অনেক বেশি, তো ওরা 219, আমরা যদি আরো 50 ধরি, তাহলে ওখানে 219 না হয়ে হয়তো বা 180 হতো, জামাত 130 হতো, 140 হতো। তো জামাতের এই অবস্থাটা হলো গেল। জামাতের যে প্রচারণা ছিল, জামাত যেভাবে এগুচ্ছিল, তাতে তো জামাতের এইরকম হওয়ার উচিত ছিল না, আরো বেশি ভোট পাওয়া উচিত ছিল। যদিও এটা অত্যন্ত খুশির খবর যে জামাত একা 34% ভোট পেয়েছে। এটা একটা বিরাট সাকসেস জামাতের জন্য। জামাত যদি আরো মনে করেন আরো 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 যদি অন্যান্য ব্যাপারগুলোকে একটু ভালো করে নিজেদের মধ্যে অ্যানালাইসিস করতো, তাহলে হয়তো বা ভোট সংখ্যা আরো বাড়তো। যেমনটি ধরেন জামাতের মানে মেইন স্ট্রিম মিডিয়াতে কোনো সাপোর্টই ছিল না, এটা আপনারা দেখেছেন। কোনো পত্রপত্রিকা, কোনো টেলিভিশন মিডিয়া জামাতকে সাপোর্ট করেনি, বা জামাতের নিজস্ব কোনো প্রিন্ট মিডিয়াও নাই, বা নিজস্ব কোনো টেলিভিশন মিডিয়াও নাই যে আমার নিজস্ব একটা মিডিয়া থেকেই এগুলো বলতে হয়। জামাতে সেটা ছিল না। এটা একটা বিরাট লিকেজ আমাদের জামাতের জন্য, বিরাট একটা মানে ক্ষতি হয়েছে ইলেকশনে। তারপর দেখেন এমন কিছু বয়ান বাজারে ছেড়েছে যেগুলো ধরুন বেশ কাল হয়ে গেছে। যেমনটি ধরুন আমাদেরকে ভোট দিলে আমরা বেহেশতের টিকিট দিব, এই ধরনের কথাটা তো জামাতের এখান থেকে এমন কেউ বলেনি যেটার প্রমাণিত সত্য, যে উনি এই কথাটাই বলেছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অনেকগুলো কথার মধ্যে এই কথাটা বলেছেন, সেটাকে কাট করে এই যে মিডিয়াতে প্রচার হয়েছে, সেটা জামাতের জন্য কাল হয়েছে। এটা একটা বিরাট মানে এই ইলেকশনে মানুষের মনের মধ্যে বিরাট একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, সেটা যেভাবেই করুক। যদিও জামাত থেকে কোনো দায়িত্বশীল ব্যক্তি এই ধরনের কথা বলেননি। জামাতে যদি আজকে একটা প্রিন্ট মিডিয়া থাকতো, তাহলে জামাত সেটাকে ক্ল্যারিফাই করতে পারতো। জামাতে যদি একটা টেলিভিশন মিডিয়া থাকতো, তাহলে সেটাকে সুন্দরভাবে বয়ান দিয়ে ক্ল্যারিফাই করতে পারতো, কিন্তু সেগুলো জামাত করতে পারেনি। তারপর দেখুন জামাতের যে মেইন সাপোর্টারটা ছিল এই আমাদের ভার্চুয়াল মিডিয়া। এই যে ভার্চুয়াল মিডিয়াতে আমরা এবং যারা সাধারণ জনগণ, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার, তারা জামাতকে বেশ বুস্ট আপ করেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, ভার্চুয়াল মিডিয়া দিয়ে তো আর একটা দেশের সমস্ত বেরোমিটার বোঝা যায় না ভাই। ভার্চুয়াল মিডিয়াতে আমরা কত সংখ্যক লোক থাকি? ধরুন বাংলাদেশে 18 কোটি লোকের মধ্যে সবাই তো আর ভার্চুয়াল মিডিয়া দেখেন। একটি বাড়িতে হয়তো বা 10 জন, 8 জন, 7 জন মেম্বার্স আছেন, এর মধ্যে কয়জন ভার্চুয়াল মিডিয়া দেখেন? সবাই কিন্তু ভার্চুয়াল মিডিয়া দেখেন না। আর সবাই যে এই একই জিনিস দেখতে হবে এমনও কোনো কথা নেই। জামাত অন্যান্য দিক দিয়ে অনেক টাকা পয়সা খরচ করেছে, বিভিন্ন রকম গান তৈরি করেছে, যেটা সমাজে বেশ একটা আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু শুধু ভার্চুয়াল মিডিয়া এটা আমাদেরকে এত এগিয়ে নিয়ে যেতে পারেনি। দেখুন আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো আমরা নির্বাচনের আগে বিভিন্ন রকম কন্টেন্টে দেখেছি, বিভিন্ন রকম শিবিরের নেতাদের মুখে শুনেছি আমাদের লাখো লাখো কর্মী পুরো বাংলাদেশে ছড়িয়ে থাকবে, আমরা কোনো অবস্থাতেই ভোট চুরি করতে দেব না, আমরা কোনো অবস্থাতেই বাক্সতে সিল মারতে দেব না। এই ধরনের কথা আমরা শুনিনি। শিবিরের অনেক বড় বড় নেতারা বলেছেন, এবং আমরা এটাও শুনেছিলাম যে 25 লক্ষ কর্মী জামাতের রাস্তায় নেমে যাবে, ইলেকশনের দিন থাকবে, তারা কোনো গণ্ডগোলে যাবে না, তারা জাস্ট অবজারভেশনে থাকবে। কিন্তু আমরা অবস্থা দৃষ্টিতে কী দেখলাম? ভোট চুরি হয়নি, কিন্তু কিছু কিছু জায়গায় দেখলাম সিল হয়েছে, কিছু কিছু জায়গায় দেখলাম জামাতের আপনার যে পুলিং এজেন্ট সেগুলো কথা বলতে পারছে না। এমনটি তো যে সমস্ত নির্বাচিত জামাতের প্রার্থী আছেন বা এনসিপির প্রার্থী আছেন, তারা নির্দ্বিধায় বলে যাচ্ছেন, সার্জিস আলমও বলছেন যে তার পুলিং এজেন্টকে ওখানে ঠিকমতো বসতে দেওয়া হয়নি এবং ওনার পুলিং এজেন্ট কোনো কথা বলতে পারেনি। তাহলে এই যে আমরা শুনলাম 25 লক্ষ 30 লক্ষ শিবিরের কর্মীরা থাকবে ইলেকশনের সময়, ওনারা কোথায় গেল? ওনারা থাকেননি না, ওইরকম কোনো ঘটনা ঘটাতে পারেনি শিবিরের ছেলেরা বা জামাত ইসলামী। কারণ আমরা বাংলাদেশে
এমন কোনো ভোট নিয়ে চুরিচামারি হয় না। যা ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা অন্য সময় হতে পারে আফটার ইলেকশন, মানে ভোট ভোট দেওয়ার পর। কিন্তু ভোট কেন্দ্রে অনেক ছোটোখাটো অনিয়ম আমরা দেখেছি, যে বিএনপির হয়ে 4-5 পুলিং এজেন্ট বসে আছে, জামাতের একজন আছে, বা এমনও দেখেছি, আপনারাও দেখেছেন যে বিভিন্ন দলের পরিচয়পত্র নিয়ে অ্যাকচুয়ালি বসে আছে, তারা আসলে বিএনপির এজেন্ট। মানে বিএনপি বেশ সুন্দর করে এগুলো সাজিয়েছিল, এখানে জামাত ফেল করেছে। জামাত যেটাই বলেছে আগে যে আমাদের 20-25 লক্ষ লোকজন থাকবে যারা এই ভোট পাহারা দিবে, তারা পারেনি, তারা আনসাকসেস। এইটা কেন হলো সেটা এখনো বোধগম্য নয়। তারপর দেখেন, এই যে এত এত মানুষের একটা সাড়া ছিল ভার্চুয়াল মিডিয়াতে, এগুলো কি সব ফলস ছিল? না, এগুলো তো ফলস ছিল না। আমরা ওই ভার্চুয়াল মিডিয়া থেকে ওই কমেন্টস দেখে কথা বলছি না, আমরা ভিজুয়ালি যেটা দেখেছি যে মিছিলে মিছিলে ভরে গেছে, মহিলারা রাস্তায় রাস্তায় এত বড় বড় মিছিল করেছে, এগুলো কি কোনো এফেক্ট করলো না? হ্যাঁ, এগুলো এফেক্ট করেছে। এগুলো এফেক্ট করেছে বলেই তো জামাত 33-34% ভোট পেয়েছে। এটাও আমাদের মানতে হবে। এখন জামাতে ইসলাম যেভাবেই হোক এইবার ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু তারা সেই রাস্তা তৈরি করে রেখেছে। জামাত ইসলাম যদি তার এই পথও চলা আগামী যে সময়টা আছে, যদি 5 বছর এই সরকার থাকেন, সে যদি তার পথ চলায় সঠিকভাবে যেতে পারে, তাহলে ইনশাআল্লাহ আগামী বছর হয়তোবা জামাত ইসলাম বাংলাদেশের সরকার গঠন করবেন। এবং তাদেরকে তখন এই অতীতের সমস্ত ভুলগুলোকে একটু হলেও মনে রাখতে হবে, এবং একটু হলেও এগুলোকে সংশোধন করতে হবে। জামাত ইসলাম এমনিতে সমাজে বিভিন্ন ধরনের ভালো ভালো কাজ করেছে, তারা মানুষের প্রতি সেবা করেছে, তাদের দলের লোকজনকে তারা সাপোর্ট করেছে, এবং দরিদ্র বা বন্যাপীড়িত মানুষকে রেগুলার সাপোর্ট করে যাচ্ছে। এই সংখ্যার বাইরেও সাধারণ মানুষের সাথে জামাতের একটা লিয়াজও করতে হবে, এবং সাধারণ মানুষের সিম্প্যাথি যদি নাই আসতো, তাহলে আজকে 34% জামাতের ভোট হতো না। এটাকে টেনে টুনে আমাদেরকে 40-45%-এ আগামী 5 বছরে নিয়ে যেতে হবে। সেই 5 বছরের আলোচনা এখন করে লাভ নেই। বর্তমান যে অবস্থা আছে বাংলাদেশে, সেইটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে মোড় নেবে, সেজন্য আমরা অত্যন্ত উদ্গ্রীবভাবে অপেক্ষা করছি। এই জুলাই সনদ নিয়ে বা বিভিন্ন যে প্ল্যান প্রোগ্রাম হচ্ছে সরকারের, এগুলো নিয়ে যদি কোনো রকম আন্দোলন রাস্তায় নেমে যায়, তাহলে বাংলাদেশের মানুষ আবার অস্বস্তিতে পড়বে, যেটা কোনো মানুষই চায় না। সবশেষে একটা কথাই বলবো, যে এককভাবে নির্বাচন করবার ব্যাপারে জামাতের অ্যাকচুয়ালি পূর্ণ কোনো অভিজ্ঞতা ছিল না। সেখানে জামাত ইসলাম হয়তোবা একটু ফেল করেছে, যার জন্য আমরা আজকে জামাতের এই রেজাল্ট দেখেছি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে।